শুরু করি। শোনা যায় তো এখন? আচ্ছা ঠিক আছে, আমরা লিখি আজকে হচ্ছে তোদের জীবের বংশগতি 3। ঠিক আছে, তার আগে আমাদের কিছু পড়া পড়তে হবে যেগুলো আমাদের আগে থেকে জানা উচিত। আমরা একটা নতুন শব্দ শিখবো, সেটার নাম হচ্ছে এলিল। এর আগে আমরা হচ্ছে একটা জিনিস আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান। এই 23 জোড়া বলতে কি বোঝায়, সেখানে 23 জোড়া বলতে বোঝায় ধর একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, একটা জোড়া। তো এভাবে কয়টা জোড়া থাকবে? এভাবে 23 জোড়া। 23 জোড়ার মধ্যে এটা এক নাম, ধর এটা হচ্ছে প্রথম জোড়া, এটা হচ্ছে প্রথম জোড়া, এটা দ্বিতীয় জোড়া, এটা তৃতীয় জোড়া, এটা চতুর্থ জোড়া। এখন আমাদের শরীরের যত রকম বৈশিষ্ট্য আছে সবগুলো প্রকাশ করা, আমি তো বলছি ওই দিন যে কীভাবে আমাদের শরীরের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তা আমাদের দেহের সকল বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে জিনগুলো দায়ী, এগুলো মাঠাতেও যেমন থাকে বাবারঠাতেও তেমন। আমরা তাহলে এখন বলতে পারি 22 জোড়ার মধ্যে এটা মনে কর এই জোড়ার 1 নম্বর ক্রোমোজোম, এই জোড়ার 2 নম্বর ক্রোমোজোম। তো একটা আসবে বাবা থেকে, তাহলে একটা আসবে কার থেকে? ধরে নিলাম এটা বাবা থেকে আসবে, এটা মা থেকে আসবে, এবং দেখতে হুবহু দুইটা একই রকম হবে। হুবহু, আমার তো এরকম হুবহু হয় নাই, হুবহু দেখতে কী রকম হবে? আমার তো হুবহু হয় নাই। তো এখন আমাদের যে বৈশিষ্ট্যগুলো থাকে, ধর আমার চুলের রঙটা আমি বারবার চুলের রং দিয়ে বলি, কারণ এটাই আমাদের বইয়ে থাকে। চুলের রং প্রকাশ করার জন্য যে জিনগুলো থাকে, কার সাউন্ড অফ করলে ভালো হয়? বাবারটা তো যেখানে থাকবে, মায়েরটা তো সেমভাবে থাকবে, কারণ দুনিয়া তো হুবহু কপি, দুইটাই দেখতে একই রকম। তাহলে ধর আমার এখানে ধর এটা আমার 5 তলা বিল্ডিং, এখানে ধর এটা 1 তলা, 2 তলা, 3 তলা। তা আমার চুলের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে জিনটা দায়ী, সেটা মনে কর এই 3 তলা বিল্ডিং আছে। তো একইভাবে বাবারটাতে যেমন 3 তলায় থাকবে, মায়েরটাতেও 3 তলায় 5 নম্বর ফ্লোরে থাকবে। ধরে নিলাম আর কি, এটাকে বলা হয় হচ্ছে কি, আমরা বলছিলাম ক্রোমোজোমে জিনের অবস্থানকে বলা হয় লোকাস। তাহলে আমাদের চুলের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে জিনটা বাবার লোকাসে আছে, সেম লোকাসে আবার মায়েরটাতেও আছে, অর্থাৎ একই লোকেশন। ধর এটা 2টা পৃথিবী, কীরকম? এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী। তুই যখন এখানে বসে আসছস, আরেকটা পৃথিবী দেওয়া সেম ওই জিনিসটা তুই বসে আসস। বা ধর এটা চুলের রং বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা বাবার, এটা মায়ের। তো সেম লোকাসে এক জোড়া জিন থাকে। এই দুইটা মিলে আলটিমেটলি, এই দুইটা মিলেই দুইটার মিশ্রণের মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। কখনো বাবারটা, কখনো মারটা হইতে পারে, কখনো বাবা মা দুইটাই হইতে পারে। তো এটা কিভাবে বাবা এবং মা কখনো দুইটাই একসাথে হয়, এটা আমরা পড়বো সামনে। এতটুকু বল যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝছি যে বাবা এবং মায়ের থেকে আমরা সেম রকম 2টা ক্রোমোজোম পাই, তাদেরকে জোড়া বলি। এবং জোড়া ক্রোমোজোমগুলো চলে হুবহু একই রকম। বাবার ক্রোমোজোমে যা যা পাবো, মায়ের ক্রোমোজোমে সেম জিনিসই পাবো। তা আমরা ধরে নিলাম চুলের রঙটা প্রকাশ করার জন্য মায়ের ক্রোমোজোমে যে জিনিসটা আছে, বাবার ক্রোমোজোমে সেম জায়গায় ওই জিনিসটা আছে। এতটুকু বুঝছিস কিনা বল? তাহলে আমরা এভাবে বলতে পারি না, আমরা একটু ছোট্ট করে লিখতে পারি না, একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া ক্রোমোজোম, এটা একটি হইতে পারে, আমি জাস্ট
সিম্পলি বলতেছি, একটি বৈশিষ্ট্য হইতে পারে 10টি হইতে পারে, আবার এমনও হইতে পারে একটি প্রকাশের জন্য 2 জোড়া লাগতে পারে, 3 জোড়া লাগতে পারে, 4 জোড়া লাগতে পারে, জোড়ায় জোড়ায় লাগবে। আমি একটা দিয়ে বোঝাচ্ছি যে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য 1 জোড়া লাগে, হইতে পারে এটা 2 জোড়া। অনেক বড় বড় বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমাদের এক জোড়া ক্রোমোজোম দিয়ে হয় না। ধর এই ক্রোমোজোমের এখান থেকে কিছু একটা বৈশিষ্ট্য, এখান থেকে কিছু একটা বৈশিষ্ট্য, এখান থেকে কিছু একটা, সব মিলে একটা বড় বৈশিষ্ট্য প্রকাশ পায়। তা আমরা হ্যাঁ ধরে নিলাম হচ্ছে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য। এখন আওয়াজটা তো আমি বাইরে ক্লাস নিতেছি, বাইরে ওই যে হাঁটা চলা করতেছে, এটা একটু ইয়া করে নেয়, কমে যাবে, কিছুক্ষণ পর কমে যাবে। সবাই হচ্ছে খেতে যাচ্ছে, তো বাইরে নামাজ পড়তেছে, এখানে মসজিদ পাশে, খেতে যাচ্ছে, আমি তো রুমে ক্লাস নিতে পারি না। একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমরা ধরে নিলাম 1 জোড়া ক্রোমোজোম দায়ী। এর মধ্যে একটি আসবে বাবা থেকে, একটি মা থেকে, এবং 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 বৈশিষ্ট্য প্রকাশকারী জিনের লোকাস ও একই হবে। জিনিসটা কি? আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য জিন দরকার, তো বাবা থেকেও জিনটা লাগবে, মায়ের থেকে জিনটা লাগবে, এবং এই জিনটার অবস্থান একই রকম হবে। এটা যদি 3 তলার 5 নাম্বার ফ্লোরে হয়, এটাও 3 তলার 5 নাম্বার ফ্লোরে হবে। এতটুকু বুঝলে আমাকে একটু বলে। এই জিনিসটা অনেক জটিল, এত সহজে বোঝা যায় না। ছোটা এখনও ছোট, তাও আমি অনেক চেষ্টা করছি বলার। এখন বুঝছস কিনা বল। জিনিসটা কেউ কি আমাকে বুঝাই বলতে পারবি? কেউ কারো কি সাহস আছে বা কারো কি ইচ্ছা আছে যে একটু বলবো ভাই আমি এভাবে বুঝছি জিনিসটা? কেউ বলতে চাইলে বলতে পারে যে ভাই আমি বুঝছি, আমি বলতে চাই। কেউ বুঝাস নাই তাইলে। যে একটা জিনিস ততক্ষণই না আমরা শিখি যতক্ষণ আমি অন্যকে শিখাইতে পারবো। আচ্ছা আমি আরেকবার বলি। ধরো আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। এর মধ্যে 23 জোড়ার মধ্যে আমরা জোড়ায় কেন বলি? জোড়া বলার কারণ কি? কারণ ক্রোমোজোমগুলো হুবহু দেখতে একই রকম হবে। তাহলে এটা হুবহু দেখতে একই রকম, এই জোড়া ক্রোমোজোমটা। এটা দেখার কারণ কি? কারণ পৃথিবীর যে ক্রোমোজোমগুলো সবগুলো সমানই। এখানে একটা আসবে মা, একটা আসবে বাবা থেকে। তো যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কি দরকার? জিন দরকার। এখন প্রত্যেক জোড়া ক্রোমোজোম মিলে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে। কখনো একটা ক্রোমোজোম কি করতে পারে না? বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, মিলে প্রকাশ করে। তো আমরা যদি বলি যে 11 নম্বর ক্রোমোজোম, এগুলো আসলে আমাদের পড়তে হয় যে 11 নম্বর ক্রোমোজোমে খাটো বাহুর 3য় অংশে একটা জিন আছে, এটা আমরা পড়ি। তোদের তো ডিটেলস বলতে পারতেছি না আমি, কারণ তোরা তো আর বুঝবি না খাটো বাহু লম্বা বাহু কি জিনিস। এতটুকু মনে রাখবে, ঠিক আছে? 1 জোড়া ক্রোমোজোমের একই জায়গায় জিনগুলো থাকে, এবং জিনগুলো একই জায়গায় থেকে মূলত বৈশিষ্ট্যটা প্রকাশ করে। তাহলে জিনের লোকাসগুলো একই রকম। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট জায়গায়, মানে বৈশিষ্ট্য এমন না। এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে, যেমন আমাদের একটা আছে হচ্ছে, যেমন আমাদের ক্রোমোজোমগুলোর নাম্বারিং করা আছে, যে ক্রোমোজোমগুলো দেখতে যদি এরকম হয় এটা 1 নাম্বার, এটা যদি এরকম হয়, আমি যদি তোকে ক্রোমোজোমের লিস্টটা দেখাই তাহলে আরও ক্লিয়ার। মানে পৃথিবীর ক্রোমোজোমগুলো নাম্বারিং করে দিছে। 1 নাম্বার ক্রোমোজোম কারা? ক্রোমোজোম চার্ট, এ দেখ একদম হুবহু নাম্বারিং করা। এই যে এভাবে নাম্বারিং করা, এবং পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে সবগুলো ক্রোমোজোম এইরকমই নাম্বারিং করা। 1 নাম্বারটা এরকম থাকে, 2 নাম্বারটা এরকম, 3 নাম্বারটা এরকম, 4 নাম্বারটা এরকম। তো আমি ধর 11 নাম্বারটা নিলাম, 11 নাম্বারটা নিলাম। তো 11 নাম্বারটা এরকম। এর 11 নাম্বারের
দুইটা বাহু, একটা লম্বা বাহু একটা খাটো বাহু। খাটো বাহু মানে ক্রোমোজোমগুলোর লম্বা বাহু খাটো বাহু থাকে। তো 11 নম্বর ক্রোমোজোমে ইনসুলিন তৈরি করার কি থাকে, জিনটা থাকে। এবং একই জিন একই ক্রোমোজোমের একই অবস্থানে থাকে, বা বলতে পারি কি একই লোকাসে থাকে। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, এতটুকু বুঝছস কিনা বলছে ভাইয়া আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য মাও দায়ী বাবাও দায়ী। তো মায়ের যে জায়গায় জিনটা থাকবে বাবার সে জায়গায়। এখন এটাকে কি বলে, এই যে এই জিনগুলোকে পরস্পর যে বললাম, এই জিনগুলোকে বলা হয় আসলে এলিল। আমাদের বইয়ে এলিল শব্দটা আছে কিন্তু এত ব্যাখ্যা নাই। তাহলে এলিল জিনিসটা আসলে কি বোঝায়, এলিল আমরা তাহলে লিখি, এটা হচ্ছে মেন পড়া। হ্যাঁ বলো। এখানে তো মটরশুঁটি গাছের দিয়ে বোঝাচ্ছে না না, এটা যে এইচএসসির পড়া দেখ, এটা হচ্ছে এইচএসসির বইয়ের পড়া। এখানে কি লিখছে দেখ, সমসংস্থ বুঝবি না। সমসংস্থ হচ্ছে যে এই যে দুইটা ক্রোমোজোম একসাথে থাকে, এদেরকে বলা হয় সমসংস্থ। ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়াকে একটি আরেকটি এলিল বলে। তা আমি তো এটাই বলতেছি এতক্ষণ ধরে চিল্লাই যে একটা জোড়া ক্রোমোজোমের, এই যে সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে, অর্থাৎ যদি এই জিনটা এখানে থাকে ওই ক্রোমোজোমের এখানে থাকবে, তো ক্রোমোজোমের জিনের অবস্থানকে আমরা লোকাস বলি। তাহলে একই লোকাসে জিন জোড়ার এই জোড়া জিনগুলোকে একটি আরেকটির কি বলে, এলিল বলে। বুঝতে পারছো এখন? আচ্ছা আমি লিখি, জি বিয়া বলিস না যে কিরে এমন কেন হলো। আচ্ছা আমি লিখি, তোরাও লিখ খাতায়, যে এই দাগানো বইটা কি দেওয়া যায়। এটা এইচএসসির বই, তুই এখন এইচএসসি পড়স নাকি? তুই এসএসসি পড়স, যে যেটা লাগবে সেটা পড়। এখন আমি লিখে দিচ্ছি, তোদের এত এত পড়তে গেলে তো এখানে বাকিগুলো তো তুই পারবি না, এগুলো পড়তে গেলে মাথা খারাপ করার দরকার আছে। আমি তো বুঝাই দিচ্ছি যতটুকু লাগবে। তাহলে সমসংস্থ মানে কি, সমসংস্থ এটা বুঝাই দিলাম আমি। সমসংস্থ মানে এক জোড়া ক্রোমোজোমগুলোকে বলা হয় সমসংস্থ। ক্রোমোজোমের নির্দিষ্ট জোড়া, ক্রোমোজোমের জোড়া নির্দিষ্ট লোকাস মানে কি, জিনের অবস্থানকে তো লোকাস বলি। নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়া, হ্যাঁ অবস্থানকারী জিন কে একটিকে অপরটির কি বলে, এলিল বলে। একটিকে অপরটির এলিল বলে। হ্যাঁ বলতেছি এলিল বলে, আপাতত এতটুকু শিখ, এলিল বলে। এখন আমরা আসি হচ্ছে মূল পড়ায়, প্রকট প্রচ্ছন্ন। প্রকট আর প্রচ্ছন্ন নামটা তো শুনছস, বইয়ে আছে। এমন হয় যে এইখানে যে জিনটা আছে সেটা প্রকাশ পাচ্ছে, বাট এই জিনটা প্রকাশ পাচ্ছে না। আবার এমন হয় যে বাবারটা যে জিনটা এটা প্রকাশ পায় না, মায়েরটা প্রকাশ পাচ্ছে। আবার এমনও হয় যে দুইটাই প্রকাশ পাচ্ছে না, আবার এমনও হয় দুইটাই প্রকাশ পায়। তো মূল কথা হচ্ছে যখন প্রকাশ পাই তখন আমরা বলি প্রকট। তাহলে যদি এলিল দ্বয়ের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা বলতে কি, প্রকট বৈশিষ্ট্য। যেমন এখানে কি লিখছে দেখ, এখানে কি লিখছে দেখি আমরা, সেটা লিখছে হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস। হোমোজাইগাস মানে কি, হোমো মানে একই, জাইগাস মানে জোড়া, জাইগোট জাইগাস এগুলো বলতে আসলে জোড়া বোঝায়। সংকরায়নের ফলে এগুলো তোরা বুঝবি না, তোরা এতটুকু বুঝবি না, সংকরায়ন কি F1 কি এগুলো বুঝবি না। তাই আমি যেটা বলবি সেটাই হচ্ছে রাইট, সেটাই হচ্ছে পড়াশোনা। আমরা লিখবো হচ্ছে প্রকট, আমরা প্রকটটা লিখি, প্রকট বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি, না বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। এলিল দ্বয়ের মধ্যে আমাদের বই কি লিখছে, আমাদের বইয়ে তো প্রকট টকট কিছু লিখে নাই, লিখছে হচ্ছে কি একটাকে অপরটির সাপেক্ষে প্রকট বলে, তাই টি এর সাপেক্ষে টিকে প্রকাশ বলে। তাহলে এলিল আমরা লিখি হচ্ছে এলিল দ্বয়ের মধ্যে বৈশিষ্ট্য প্রকাশকারী জিনকে
অপরটির প্রকট বলে, আর যেটি প্রকাশ পায় না, এটা হচ্ছে তোদের জন্য সহজ ভাষায় বলছি, যে প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বলে। তোদের গাইডে যদি অন্য কোনো সংজ্ঞা থাকে ওটা শিখতে পারোস, কিন্তু তোদের বোঝানোর জন্য আমি এভাবে পড়াচ্ছি। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে, তাহলে এভাবে বলতে পারি। আর যদি তাহলে এমন হয় যে দুইটাই প্রকাশ করতেছে, দুইটাই প্রকাশ করলে তখন বলা হয় সহপ্রকটতা বা সমপ্রকটতা। সমপ্রকটতা এগুলো হচ্ছে অনেক বা আমাদের এইচএসসিতে গিয়ে পড়বো, যে সমপ্রকটতা, সহপ্রকটতা, সহপ্রচ্ছন্ন। আর যদি মানে প্রকাশ না পায় তাহলে কি বলে? তাহলে এই যে যেটি প্রকাশ পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন। যদি ধর এমন আমরা বললাম না, আচ্ছা আমরা আর একটা জিনিস লিখি, সেটা হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ আমরা বাহ্যিকভাবে বৈশিষ্ট্য যেটা দেখি সেটাকে বলে জিনোটাইপ। যেমন আমার চুলের রং কালো, এটা হচ্ছে জিনোটাইপ। তাহলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, যেটা দেখি এটাকে বলে জিনোটাইপ। আর একটা আছে ফিনোটাইপ। এগুলো এইচএসসি তোদের পড়ার দরকার, বলে দিচ্ছি। জিনের গঠন যেটা, সেটাকে বলা হয় জিনের গঠন। কেমন জিনের গঠন? আমরা সাধারণত ক্যাপিটাল আর স্মল দিয়ে বুঝাই। যদি ক্যাপিটাল বুঝাই তাহলে বোঝায় হচ্ছে প্রকট। ধর আমরা হচ্ছে লম্বা হব, তো লম্বা মানে টল, তো দুইটা। হ্যাঁ বলো। আমাদের বাইরে কি দিছে প্রকট বলতে? কি দিছে বলতো গাইড থেকে? জিনের দুটি বিভিন্ন সংশ্লেষণ একসাথে থাকে, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন। তো এইটাই তো লিখছি যে অ্যালিল দয় মানে কি? দুইটা একসাথে তো আমরা অ্যালিল বলি। তো অ্যালিল দয়ের মধ্যে বৈশিষ্ট্য প্রকাশকারী জিনকে অপরটির প্রকট বলে, বা জিনকে শুধু ভাষাটা আলাদা, এটাই ঠিক আছে। এটা ঠিক আছে। এলিল দয়ের মধ্যে বৈশিষ্ট্য প্রকাশকারী মানে কি বাহিরের না? হ্যাঁ বুঝি নাই। বাহ্যিক মানে বাহিরের। বাহ্যিক বলতে চোখে যা দেখি, চোখে যা দেখতেছি, চোখে যা বাইরের দিক যাবে না, বাইরের দিক যাবে না। আমি একটা মানুষের চোখে যা দেখতে পাই, যেমন ওর চুল কালো, ওর চোখের রং কালো, ওর চোখের রং গোলাপি, ওর চোখের রং বাদামি বা অন্যান্য কালার, বা ও লম্বা, ও খাটো, ও মোটা, ও চিকন, এগুলোকে বলে বাহ্যিক বৈশিষ্ট্য। আর জিনের গঠন বাহ্যিকের অভ্যন্তরীণের মধ্যে তো বাহ্যিক বলে বাইরের, আর অভ্যন্তরীকে বলে ভিতরের, এটা না? এটা তো অবশ্যই, কিন্তু আমরা তো এখানে জিনোটাইপ বলতে এই জিনিসটাকে বোঝাই, যে আমরা জিনের আমাদের শরীরের ভেতরে যে জিনগুলো দায়ী এই কাজটা করতেছে, এগুলো তো আমি বাইরে থেকে দেখবো না, কিন্তু বৈশিষ্ট্যটা তো বাইরে থেকে দেখতেছি। তো জিনগুলো যখন লিখবো তখন আমরা বলি ফিনোটাইপ। আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে এখান থেকে তোরা একটা কথা তো বলতে পারবি, সেটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুইটা জিন দায়ী। কয়টা জিন দায়ী? দুইটা জিন দায়ী। এখন যদি প্রকট হয় তখন আমরা লিখি, প্রকট হলে লিখি হচ্ছে বড় হাতে, প্রকট হতে প্রচ্ছন্ন হলে ছোট হাতে, বড় হাতের, আর প্রচ্ছন্ন হলে ছোট হাতের। এখন ধর আমি বললাম টল, লম্বা, তাহলে টল মানে টি না? বড় হাতের টি হবে। আচ্ছা বড় হাতের টি। এখন এটা হইতে পারে এমন, বড় হাতের টি দুটোটাই বড় হাতের টি হইতে পারে, তাইলে আমি লম্বা হব। অথবা একটা বড় একটা ছোট, তাইলেও আমি কি হব? একটা ছোট, লম্বা হব। কিন্তু দুইটাই যদি ছোট হয় তাহলে তো এটাকে বলা হয় বিশুদ্ধ লম্বা। এটাকে বলা হয় কি? এটা শুধুমাত্র লম্বা বলতে পারো। বিশুদ্ধ বললে মনে করবি দুইটাই প্রকট অবস্থায় আছে। দুইটাই কি অবস্থায় আছে? প্রকট অবস্থায়। হ্যাঁ বলো। না এভাবে লেখা যায় না, তুমি যেটা বলছো ছোটটি বড়টি এভাবে লেখা যায় না। যেভাবেই হোক অবশ্যই বড়টা আগে লিখতে হবে। বড়টা কি লিখতে হবে? আগে লিখতে হবে। তাহলে আমি কনফিউশন আসছে, তাইলে অবশ্যই তোকে আমি লিখে দিই, সেটা হচ্ছে ছোট হাতের টি বড় হাতের টি, এভাবে লেখা যাবে না।
তাহলে আমরা লিখলাম এটাকে বলা হয় লম্বা, এটাকে বিশুদ্ধ লম্বা। তাহলে এটাকে বলতে পারি বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ খাটো। অর্থাৎ এখান থেকে আমি কি বুঝলাম, যে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকট হইলেই ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এই যে এতক্ষণ ধরে চিল্লাইছি, এটার আসলে পরীক্ষায় তোদের জিজ্ঞেসই করবে না। কেন জিজ্ঞেস করবে না? এখানে এত সংজ্ঞা নাই। জিনোটাইপ, ফিনোটাইপ, এই যে এভাবে লিখলাম আমি, জিনের যে গঠনটা লিখলাম, এটাকে বলা হয় আসলে ফিনোটাইপ। এভাবে লেখার পদ্ধতির নামকে বলা হয় কি? ফিনোটাইপ। আর আমরা লিখলাম, আচ্ছা এখান থেকে তো আমরা যদি একটু আরেকটু ক্লিয়ার করে দিই, যে আমি টি আর টি লিখলাম, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। তো এখানে এটাকে বলা হয় ফিনোটাইপ। আর আমি চোখ দিয়ে যে লম্বা দেখলাম, এটাকে বলা হয় জিনোটাইপ। ক্লিয়ার এতটুকু? ভাইয়া এটা একটু আমার বোঝা যান, যে মানে চোখ দিয়ে দেখলে জিনোটাইপ কিভাবে হচ্ছে? চোখ দিয়ে দেখলে যেটা মানে বিশুদ্ধ লম্বা, এটা তুই চোখ দিয়ে দেখতেছিস না? জি। এটা ওর বাহ্যিক বৈশিষ্ট্য। ওইটা কি তুই শরীরের ভেতরে তুই জানোস ওর আসলে এরকম না কি রকম আছে? এটা তো আমাদের পরীক্ষা করা ছাড়া বুঝবো না। আমরা যদি না করি বা পরীক্ষা না করি ল্যাবরেটরিতে, আমরা কি বুঝবো এগুলো? না ভাই, কিন্তু আমি তো তাহলে বড় হাতের টি দিয়ে হচ্ছে ফিনোটাইপ, আর বিশুদ্ধ লম্বা না 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 না, বড় হাতের টি দিয়ে না, বড় হাতে না। এই টি টি ছোট হাতের লিখ, বড় হাতের লিখ, এটা এমও হইতে পারে, এটা এসও হইতে পারে, এটা বিও হইতে পারে। মানে অ্যালফাবেট দিয়ে যা লিখবো সেটা হচ্ছে ফিনোটাইপ। আর বাংলা ভাষায় বৈশিষ্ট্য যেটা লিখবো সেটাকে বলবো কি? ও, এবার বুঝছি। আচ্ছা এবার বুঝছস যে অ্যালফাবেট দিয়ে লিখলে ফিনোটাইপ, বাংলা ভাষায় লিখলে সেটা হবে জিনোটাইপ। জিনোটাইপ। ওকে ওকে। আচ্ছা আমরা এখন হচ্ছে যে আমাদের বইয়ে যাব। বইয়ে যে আমাদের গ্রেগর ভাই যে কথাটা বলছে, আচ্ছা এর পিছনে আগে আমরা কাহিনী পড়ি। সেটা কি? বইয়ে হচ্ছে কিছু কাহিনী লিখছে। এটা হচ্ছে আরও মজার, মানে ক্লাস 11 বা মানে কলেজে সবচেয়ে মজার চ্যাপ্টার, সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে এই জিন তত্ত্বের চ্যাপ্টারটা। তাহলে উনি কী করছে, যে একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে ভিন্ন রূপে বিভিন্ন মাত্রায় প্রকাশ করতে পারে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ অনেক অনেক ভিতরের কথা, আমি কিন্তু সবই বলে ফেলছি। কীভাবে? দেখ, এখানে বলল যে একটাই জিন সেটা আবার বিভিন্ন রকম হইতে পারে। কি রকম? লম্বাও হচ্ছে, খাটোও হচ্ছে। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি এখানে বিভিন্ন সংস্করণ লম্বা হইতে পারে, খাটো হইতে পারে। একই বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে প্রকাশ করে। কেমন বৈশিষ্ট্য? সেটা লম্বাও হইতে পারে, খাটোও হইতে পারে। তো দেখ, একটা জিনের বিভিন্ন সংস্করণ, এটা বড় হাতের হইতে পারে, ছোটো হইতে পারে। আবার বড় হাতের যখন হয় তখন সে লম্বা হয়, ছোটো হাতের যখন সবগুলো দুটোটাই ছোটো হাতে তখন সে খাটো হয়। তাহলে বিভিন্ন মাত্রায় প্রকাশ করে। এই লাইনটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা তার দেখ, যেমন মটরশুঁটি উচ্চতা নির্ধারণের জিনের লম্বা সংস্করণটি হলো টি, আর কাটো যেটা সেটা হচ্ছে ছোট হাতের টি। দুইটি যখন একত্রে এভাবে থাকে তখন আমরা যে বৈশিষ্ট্য প্রকাশ পাই, এখানে লম্বা প্রকাশ হয়। কেন? যে কোনো একটা প্রকট থাকলেই আমরা জানি প্রকটটা প্রকাশ পাবে। সাধারণত ব্যতিক্রম আছে, এগুলো এইচএসসিতে। আমরা এখন পর্যন্ত যতটুকু মনে রাখবো, একটা প্রকট হইলেই প্রকটটা প্রকাশ পাই। এই জন্য টি এর সাপেক্ষে টিকে বলা হয় প্রকট। প্রকটের ইংলিশটা পড়তে হবে, এটাকে বলা হয় ডমিনেন্ট, যেটা ডমিনেন্ট করে। আর প্রচ্ছন্ন হচ্ছে রিসেসিভ। তাহলে এই একটু ইংলিশগুলো একটু পড়ে নিবা তোমরা। ডমিনেন্ট কারা, ডমিনেন্ট অর্থ কি, রিসেসিভ অর্থ কি, ডমিনেন্ট অর্থ কি, রিসেসিভ অর্থ কি। এখন কোনো জিনের দুটি সংস্করণ প্রচ্ছন্ন হয় কেবল তখনই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই কথার অর্থ কি? যতক্ষণ না দুইটাই ছোট হাতের হবে ততক্ষণ না ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। আচ্ছা আমি আর একটু জটিল ভাষায় বলে ফেললাম, যে একটা মটরশুঁটি কখন ছোট হবে? যখন তার দুইটা বৈশিষ্ট্য কি হবে? প্রচ্ছন্ন হবে। এটা তো ছোট হলে মানে দুইটা যদি ছোটটি হয় তাহলে প্রচ্ছন্ন হবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? সেটা হচ্ছে খাটো হওয়া। বুঝতে পারছস? জি ভাইয়া। তাহলে এখানে লিখছে যে যখন কোনো জীবের দুইটি সংস্করণই প্রচ্ছন্ন হয় তখনই কেবল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা একটা এমসিকিউর পড়া। কখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে? যতক্ষণ না পর্যন্ত তাদের দুইটাই সংস্করণ প্রচ্ছন্ন হচ্ছে। কারণ আমরা জানি একটা প্রকট হইলেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া যায়। আর কোনো ওয়ে নাই যে আমি প্রচ্ছন্নকে প্রকাশ করাবো। একটা প্রকট হইলেই প্রকটটা। আর লম্বা খাটোর মধ্যে প্রকট কোনটা? লম্বাটা প্রকট। আচ্ছা যেমন মটরশুঁটির ক্ষেত্রে এই যে টিটি হইলেই মটরশুঁটি খাটো হয়। এই যে একই জিনের বিভিন্ন সংস্করণকে বলা হয় অ্যালিল।
তো অ্যালিলের সংজ্ঞাটা এটা থেকে আমি সুন্দর সংজ্ঞা লিখছি, এটা তোরা চাইলে এটাও লিখতে পারোস পরীক্ষায়, যে একই জিনের এটা বিভিন্ন হবে শর্ট কোশ্চেনের জন্য না, এক কথায় বলার জন্য। এক কথায় লিখতে পারো। তো একই জিনের বিভিন্ন সংস্করণ বলে, এই যে আমি একটা জিনকে আমি টি দিয়েও লিখতে পারতেছি, ছোট হাতের টি দিয়েও লিখতে পারতেছি, আসলে এই দুইটার বাইরে আর লিখাও যায় না। তো এই দুইটাকে আমরা বলেছি কি, সংস্করণ বলতে কি বুঝাইছে এখানে? বুঝি নাই কি বলছে। সংস্করণ বলতে এই যে বড় হাতের লিখতেছস, ছোট হাতের লিখতেছস, এগুলোকে সংস্করণ বুঝাইছে। এই সংস্করণ বলতে টি, ছোট হাতের টি, এদেরকে বলা হয় কি অ্যালিল। এখানে টি এবং টি মটরসাদির উচ্চতা নির্ধারণকারী জিনের দুইটি অ্যালিল নির্দেশ করছে। আচ্ছা, এগুলো নিয়ে আসলে কাজ করছিল, এগুলো নিয়ে কাজ করছে একজন বিজ্ঞানী, সেটার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। 1863 সালে কিন গাছ নিয়ে, মটরশুঁটি গাছ নিয়ে তিনি 7 বছর গবেষণা করছে। কয় বছর? 7 বছর গবেষণা করে দুইটা সূত্র দিছে, দুইটি সূত্র প্রদান করে। ভাইয়া এখানে তো 7 বছর নাই। নাই, এটা তো আমার এই নাই, দরকার নাই তো, এটা তো আমি বললাম যে কয় বছর গবেষণা করছে, জানে রাখলে ভালো। 7 বছর গবেষণা করছে, এটা যে একটু জানার জন্য বলছি। তো তিনি তখন আর তখন তিনি কথাটা বলছে এভাবে যে জীবের মধ্যে এমন কিছু একটা আছে যেটা হচ্ছে এসব কিছু করতেছে। তখন জিন নামটা উনি দেয় নাই, উনি তখন নাম দিছে ফ্যাক্টর। তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে উনি আসলে যে ফ্যাক্টরের কথা বলছে এটা আসলে জিনকেই বুঝাইছে। মানে ওনার যুগ যখন ছিল তখন জিন বলে কোনো কিছু ছিল না। ক্লাস 9-এ ছিল, ক্লাস 9-এ তো অন্য একটা বই ছিল। তো এটা হচ্ছে কি বলছে যে তিনি বলে গেছে হচ্ছে জীবের মধ্যে এমন একটা জিনিস আছে বা এমন একটা ফ্যাক্টর আছে যেটার কারণে এসব কিছু হচ্ছে। তো পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা বলছে হচ্ছে এটা আসলে জিন। এটা কি? জিন। তো তোমরা হচ্ছে একটু খাতা কলম নাও, লাল কলম লাগলে লাল কলম নাও, এটাকে মার্ক করো। সেটা কি? গ্রেগর জোহানকে বংশবিদ্যার জনক বলা হয়। কাকে এটাকে বলা হয়? গ্রেগর মেন্ডেলকে বংশবিদ্যার জনক। আসবে মানে আসবেই। আচ্ছা, উনি অনেক কিছু নিয়ে কথা বলছে। উনি প্রথমত কি করছিল, ওনার যে জিনিসটা ছিল, উনি হচ্ছে, আমরা তো এখানে না, আমরা এখানে, উনি 7 বছর গবেষণা করার সময় শুরু করছে কিভাবে, উনি একটা বিশুদ্ধ লম্বা গাছ নিছে, মটরশুঁটি গাছ, আর একটা বিশুদ্ধ খাটো গাছ নিছে। তাহলে বিশুদ্ধ লম্বা মানে কি বোঝাই আমরা? বড় হাতের টি, দুইটাই বড় হাতের টি বুঝাইছে। তারপর আর বিশুদ্ধ খাটো হচ্ছে কি দুইটাই ছোট হাতের। উনি হচ্ছে যাইতে কি করছে, বাইরে থেকে কোনো ফুল বা কোনো পরাগায়ন না হয়ে, যাতে এখানে কি হইতে না পারে, পরাগায়ন করে এখানে ফলাফলগুলোকে নষ্ট করতে না পারে, তাই এগুলোর মধ্যে তিনি ওই মানে অনেক জালে টালি দিয়ে রাখছিল। জালে টালি রেখে এগুলোর পরাগায়নটা কি করছে, আটকাইছে, যাতে পরাগায়ন অন্য কোনো উদ্ভিদের পরাগায়ন না হয়, এদের নিজেদের মধ্যে পরাগায়ন হয়। এই জন্য দেখছে কি লিখছে এখানে, মেন্ডেল একটি লম্বা একটি খাটো মোটর গাছ নিয়ে কৃত্রিম উপায়ে লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে এবং খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থাপন করে এদের প্রজনন ঘটায়। কি বলছে? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মটরশুঁটি যে গাছ, এটা হচ্ছে উভয়লিঙ্গিক। মটরশুঁটি গাছ উভয়লিঙ্গিক, এই জন্য বলছে হচ্ছে কি, লম্বাটা খাটোতে দিছে একবার, খাটোরটা লম্বাতে দিছে একবার। বুঝতে পারছস? লম্বাটা খাটোতে একবার দিছে, খাটোরটা লম্বাতে একবার দিছে একটি। আচ্ছা, উভয়লিঙ্গিক বলতে কি বুঝাইছে? উভয়লিঙ্গিক বলতে বুঝাইছি এখানে মানে পুংস্তবক স্ত্রীত্বক দুটোটাই থাকে। তাহলে দেখ এখানে স্ত্রী এবং পুং আছে, তাহলে এটার পুং যে স্তবকটা আছে এর পরাগরেণুটা স্ত্রীতে দিছে, আর এটার যে পুংরেণুটা আছে সেটা কাশিতে দিছে, স্ত্রীতে দিছে। বুঝতে পারছো? দেখুন, আচ্ছা বুঝতে পারছি, ওকে বুঝতে পারলে হয়েছে। আমাদের এগুলো পরীক্ষায় আসে না, লাগেও না। স্থাপন করার পর প্রজনন ঘটায়। ক্লাস ফুল সাউন্ডে করতেছিলাম, ক্লাসের মাঝে আপুরা কথা বল। আচ্ছা, এখন ওরা তো কথা না বললে আমারে কেমন লাগে। জিনিসটা হচ্ছে যে রেসপন্স না করলে আমার যেন মনে হয় আমি বসে বসে পাগলের মতো কথা বলতেছি। তো তুমিও চেষ্টা করো রেসপন্স করার, আর ফুল সাউন্ডে হইলে হেডফোন ইউজ করা, সাউন্ডটা কমাই দাও। আর যারা হেডফোন দিয়ে কথা বলছে তারা একটু সাউন্ডটা কমাই কথা বলিস, তাহলে আর ওদের একটু কানে সমস্যা কম হবে আর কি। এটা আমার ওই দিক থেকে সাউন্ড অনেক বেশি হয়, কিন্তু আমি তো হেডফোন যারা ক্লাস নিচ্ছি কোনো সমস্যা হয় না। তোদের
আওয়াজে ওদের হয়তো কিছু কিছু সমস্যা হয়, তাই একটু আস্তে কথা বলিস, মানে ভলিউমটা কমাই। আচ্ছা দেখ, কার হচ্ছে সাউন্ড শুশু সাউন্ড করে, এটা আসলে কার আমি জানি না। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, তাই এ থেকে উৎপন্ন বীজ বুনে দেখা গেল সব গাছই কি হবে? লম্বা হবে। কারণ লম্বা গাছের যে জিনটা সেটা হচ্ছে কিরকম, এই টি। তো এখান থেকে আমি যাই দিন যে এখান থেকেই পাঠাই না কেন, এটাকে যেখানেই পাঠাই না কেন এগুলোকে, সে আলটিমেটলি তো এখানে গিয়ে টি প্রকট হিসেবে থাকতেছে। আবার বলতেছি, ধর এই দুইটা হচ্ছে টি, তো এটা আমি যেখানেই পাঠাই ওর তো বড় হাতের টি নিয়ে যাচ্ছে, তো বড় হাতের টি থাকলে সে কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আচ্ছা বুঝতেছস না? আমি জানি এগুলো কেউ বুঝবি না এত সহজে বুঝলে আমি তো 9 10 পড়ে আসছি। বিশ্বাস কর 9 10 যে পড়া আছে এটা আমি নিজেই জানি না, নিজে পড়ে আসছি তাও জানি না। তাহলে কোনো কি হবে না, খাটো গাছ হবে না। খাটো জিন বহন করে গেছে তা কিনা পরীক্ষার জন্য এদের এই গাছগুলো কোনো খাটো জিন বাহক হিসেবে রয়ে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য এদের মধ্যে কি করছে, স্বপরাগায়নের মাধ্যমে প্রজনন ঘটিয়ে তা থেকে উৎপন্ন বীজে দেখা গেল যেতে খাটো ও লম্বা দুই রকমের গাছে রয়েছে, যার মধ্যে 3 ভাগ লম্বা এবং 1 ভাগ খাটো গাছ। মেন্টাল এই তো উদ্ভিদ প্রাণী সুপ্রজনন অনেক কিছু লিখছে। আমরা তাহলে এখন মূল পড়ায় যাই। আমি তোদের আচ্ছা হ্যাঁ আমি বলি অনুপাত পরে, আগে আমরা পড়াতে আসি। আচ্ছা অনুপাতে পরে আসি আমরা। প্রথম উনি কি করছিল, প্রথম ধাপ উনি প্রথম পরীক্ষা কি করছে, প্রথম পরীক্ষা করছে একটা বড় নিছে, একটা খাটো নিছে আর একটা ছোট নিছে। ছোটোর মধ্যে এই যে ছোট, তো এখন কি হবে আমরা জানি, এই দেখ এটা হচ্ছে বাবা, ধর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাবা, এটা একটা কি মা। তাহলে এই জোড়া ক্রোমোজোম থেকে একটা এখান থেকে আসবে, একটা এটার একটা সন্তানের মধ্যে যাবে, অথবা এমনও হইতে পারে। তো এগুলো আমরা সম্ভাবনা বলি, এগুলোকে কি বলি, যে একটা যখন জননকোষ সৃষ্টি হয় তখন এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা যেতে পারে। একটা জননকোষ যখন সৃষ্টি হয় তখন এটা আমরা এইভাবে লিখবো পরীক্ষার খাতায়, এভাবে লিখবো হচ্ছে গ্যামেট সৃষ্টি, গ্যামেট বা জননকোষ সৃষ্টি, গ্যামেট সৃষ্টিটা কি হবে, গ্যামেট সৃষ্টিটা হবে হচ্ছে এভাবে টি, মানে এটা একটা টি লিখবি, এটা একটা টি লিখবি, এখানে টি একটা লিখবি, এখানে টি একটা লিখবি। কেন এমন কেন হয় যে এই দুইটা আমরা জানি না, আমাদের যখন 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া, কিন্তু শুক্রাণুতে কি 23 জোড়া থাকে নাকি শুধু 23টি থাকে? আমাদের দেহ 2n, বাট শুক্রাণু বা ডিম্বাণুতে n। তো এখানে এরকমই হয়, আমাদের 23 জোড়া থেকে একটা করে পাঠাই আমরা, প্রত্যেক জোড়াতে একটা পাঠাই। তো দেখ আমার চাইলে এখান থেকে এটাও পাঠাইতে পারি অথবা এটাও পাঠাইতে পারি, এবং কোনটা গেছে এটাকে আমরা জানি, যেটা আমরা জানি না। এই জন্য আসলে সন্তান কি হবে, নারী হবে না পুরুষ হবে, এটা আসলে আমরা নির্ধারণ করতে পারি না। হয় এটাও যেতে পারে, না হলে এটাও যেতে পারে। তা আমরা জন্য দুইটাই লিখতে হয়। কি লিখতে হয়? দুইটাই লিখতে হয়। এখানেও সেম, ধর এটা হচ্ছে যে তার লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য 2টি জিন আছে বা 2টা ক্রোমোজোম। তো 2টা ক্রোমোজোম থেকে একটা তো আমরা অবশ্যই জননকোষে পাঠাবো, বাকিটা একটা যাবে না। এখন কোনটা যাবে না সেটা আমরা জানি না, এই জন্য আমরা দুইটাই লিখবো। এটা দিয়ে একটা জননকোষ বানাবো, এটা দিয়ে একটা জননকোষ বানাবো। তো ধরলাম তাদের শুক্রাণুর মধ্যে আসছিল এই জননকোষটা, কোনটা, এটা, আর ডিম্বাণুর মধ্যে আসছিল এটা। তো দুইটার মিলনের মধ্যে যেটা তৈরি হবে সেটা হবে দেখা যাবে বড় হাতের টি, ছোট হাতের টি। আবার এমনও হইতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমি তো ধরলাম যে এটা আসছে, এখন আমি মনে করতে চাচ্ছি এটাও এটা ঠিক ছিল, এটা না এসে এটা আসছিল, তাহলে কি হবে? তাহলেও কি বড় হাতের টি, ছোট হাতের টি। তাহলে আমরা আবার বলতে পারি না যে আচ্ছা ভাই এটা আসে নাই, এটা আসছিল, আমি এটাকে ধরে একটা করবো, এটাও বড় হাতের টি, এটাও ছোট হাতের টি। আবার বললাম হচ্ছে ঠিক আছে এটা আসছিল কিন্তু এটা আসে নাই, এটাও ক্ষেত্রে কি হবে, বড় হাতের টি। তাহলে দেখ সবগুলো কি হইলো, সবগুলো লম্বা হয়েছে। এটা হচ্ছে তার প্রথম কাজটা, যেটা বলছিল সে হচ্ছে কি করছে, যে জিনিসটা প্রথমটা বলছিল যে আসতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেই। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, তাই এ থেকে উৎপন্ন বীজ বুনে দেখা গেল সবগুলো কি হবে, লম্বা হয়েছে। কোন ক্ষেত্রে লম্বা হয়েছে, এটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আনসার দিবি, খাটো উদ্ভিদ এবং লম্বা উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন ঘটাই, খাটো উদ্ভিদ এবং
লম্বা উদ্ভিদের মধ্যে পরাগায়নটা ঘটাইছে। এখন খাটো আর লম্বার মধ্যে খাটো উদ্ভিদ লিখবো নাকি আগে লম্বা উদ্ভিদ লিখবো? লম্বা লিখবে আগে, লম্বা। কিন্তু কিন্তু বিশুদ্ধ লম্বা লিখতে হবে। কি লম্বা লিখতে হবে? বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো বিশুদ্ধ লিখতে হবে। খাটো। তো বইয়ে বিশুদ্ধ শব্দটা লিখে নেয়, আই থিঙ্ক বইয়ে বিশুদ্ধ শব্দটা লিখে নেয়। লিখতে হবে কি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। তাহলে এগুলো কিন্তু লম্বা, কিন্তু এগুলো বিশুদ্ধ লম্বা না। এগুলো লম্বা, নট বিশুদ্ধ। কেন? এটাতে একটা প্রকট আছে, একটা প্রচ্ছন্ন আছে। যখনই দুইটাই প্রকট থাকবে তখন আমরা বলবো বিশুদ্ধ লম্বা। এখন 2 নাম্বার কাজটা কি করছে উনি? 2 নাম্বার কাজটা হচ্ছে যে এই যে আমাদের এখানে 2 নাম্বার কাজটা হচ্ছে যে উদ্ভিদগুলোতে জন্ম নিছে ওদের মধ্যে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আছে কি না সেটা দেখার জন্য উনি তাদের মাঝখানে আবার কি ঘটাইছে, আবার ওদের মাঝখানে পরাগায়ন। ধর এখানে দেখ, এটা সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। তো আমি কি করলাম, এদের মাঝখানে স্বপরাগায়ন কেন বললাম? নিজেদের মধ্যে পরাগায়নটা ঘটাইছে। তাহলে আমি নিলাম হচ্ছে টিটি টিটি। এটা বুঝছো সবাই? তাহলে আবার লিখবো সেম, এখানে ক্রস চিহ্ন দিব, গ্যামেট সৃষ্টি। এভাবেই লিখতে হয় সবসময়, গ্যামেট সৃষ্টি। গ্যামেট কীভাবে সৃষ্টি হবে? বড় হাতের টি, ছোট হাতের টি একটা। আরেকটু বলতাম, দাঁড়া আরেকটু বলতেছি। আচ্ছা দাঁড়া, প্রথমবার যে সংকরায়ন, আচ্ছা সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন জিনিসটা হচ্ছে যখন কোনো একটা জিনিসের মধ্যে ওই যে পরাগায়নের বলে নিষেক ঘটে তখন এটাকে বলা হয় সংকরায়ন। সংকরায়ন হচ্ছে আসলে মিক্স করাকে বলা হয় সংকরায়ন। তো প্রথম উনি হচ্ছে বিশুদ্ধ লম্বা নিছে, বিশুদ্ধ খাটো নিছে, তাদের মাঝখানে সংকরায়ন করছে। তো গ্যামেট সৃষ্টির ক্ষেত্রে কি হইতে পারে? হয় এই ক্রোমোজোমটা আসতে পারে, না হলে এই ক্রোমোজোমটা আসতে পারে। আমরা তো জানি না কোনটা আসছে, এই জন্য আমরা দুটোটাই লিখবো। এখানেও সেম, এটাতে এটাও আসতে পারে, এটাও আসতে, আমি তো জানি না কোনটা আসছে। তাহলে আমরা হচ্ছে একটা একটা সম্ভাবনা দেবো। ধরলাম এটা আর এটা আসছে, তাহলে এটা পাবো। আবার এমন হইতে পারে এটা আর এটা আসছে, তাহলে এটা পাইছি। আবার এমন হইতে পারে এটা আর এটা আসছে, তাহলে এটা পাইছি। আবার এমন হইতে পারে এটা আর এটা আসছে, তাহলে এটা পাইছি। 4 প্রকার পাইতে পারে। কিন্তু দেখা গেল যে 4 প্রকারগুলো আসলে কি? সবগুলোই লম্বা। এখন যেগুলো লম্বা পাইছি, যে উদ্ভিদগুলো লম্বা পাইছি, এটাকে আসলে বলা হয় F1। F1 মানে হচ্ছে প্রথম জেনারেশন, মানে প্রথম জেনারেশন। আর পরে যেটা হবে, F1 যারা পাইছি এদেরকে আমি আবার এদের মাঝখানে আমরা সংকরায়ন করব। এখান থেকে 2টা উদ্ভিদ নিয়ে এখানে যে লম্বা লম্বা 4টা উদ্ভিদ এলে, লম্বা লম্বা 4টা উদ্ভিদ পাইলাম। আসলে 4টা পাই না, বলা হয় যে 4 প্রকার হইতে পারে। তো 4 প্রকার হইলে 4টাই আসলে দেখতে কেমন হয়েছে? তোদের জিনিসগুলো অনেক জটিল, লম্বা হয়েছে। তো আমি এই 2টা লম্বা উদ্ভিদ নিয়ে কি করলাম, এই যে 4টা উদ্ভিদটা হইতে পারে এর মধ্যে 2টাকে নিয়ে আমরা কি করলাম, আবার সংকরায়ন করাচ্ছি। সংকরায়নের ফলে কি হবে? এটা বলা হয় F2 জনু। কি বলা হয়? F2 জনু। তাহলে আমরা এখন লিখি কি বল, এটা আর এটা হইতে পারে, এটা আর এটা হইতে পারে, এটা আর এটা হইতে পারে, এটা আর এটা হইতে পারে। 4 রকম হইতে পারে। কি কি হবে তাহলে? এখানে বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি। তাহলে দেখ এই 3টা লম্বা না? একটা খাটো, একটা বিশুদ্ধ লম্বা, একটা বিশুদ্ধ খাটো। ইয়েস। এখন যদি বলি লম্বার খাটোর অনুপাত কত, তাহলে কত বলবি? 3:1। তো এটাই হচ্ছে ওই যে তুই এতক্ষণ ধরে কে জানে বলছিল 3:1। এটাই হচ্ছে অনুপাত। তাহলে এটা হচ্ছে ম্যান্ডেলের সূত্রের প্রথম সূত্রের অনুপাত। দ্বিতীয় সূত্রের অনুপাত অন্য কিছু, আমাদের দ্বিতীয় সূত্রটা আমাদের বইয়ে লেখা নাই। ঠিক আছে, এই যে দেখ আমি কি কি পড়ালাম এতক্ষণ। আমরা একটা বিশুদ্ধ লম্বা নিলাম, একটা বিশুদ্ধ খাটো নিলাম, এদের মধ্যে গ্যামেটটা সৃষ্টি করছি। এই যে গ্যামেট দেখাইছে, গ্যামেট সৃষ্টি করলাম। তো এদের মাঝখানে যখন আমি মিলন ঘটাবো, এটা আসলে 4 রকম হয়। এখানে আসলে শুধুমাত্র একটা দেখাইছে, তোরা 4টা দেখাইতে পারোস চাইলে। আমি যে 4টা দেখাইছি ওই 4টা। এরপর আবার দেখ একটা ওই যে লম্বা, এখান থেকে যা লম্বা পাইছিলাম, এখানে আমরা যে লম্বাটা পাইছি, এখানে যে লম্বাগুলো পাইছিলাম, এই 4টা লম্বার মধ্যে 2টা লম্বা নিয়ে আমরা কি করতেছি, এদের জিনগুলো লক্ষ্য কর। বড় হাতের টি একটা, বড় হাতের টি, ছোট হাতের টি একটা, সকলেই লম্বা। F1 উদ্ভিদ সকলেই কি হয়? লম্বা হয়। এরপরে এদের মধ্যে কি ঘটাবো? সংকরায়ন ঘটাবো। তাহলে দেখা যায় হচ্ছে 3টা লম্বা, একটা খাটো। বাট এর মধ্যে বিশুদ্ধ লম্বা কয়টা? 2টা।
আচ্ছা বুঝতে পারছো এতটুকু? তাহলে দেখ এখানে কি করছে, স্বপরাগায়ন কখন করছে? দ্বিতীয় ধাপে করছে, কিন্তু মনে রাখবি কোন ধাপে স্বপরাগায়ন করছে? তৃতীয় ধাপে। তাহলে 3 ভাগ গাছ লম্বা এবং 1 ভাগ খাটো হয়। মেন্ডেলের এই তত্ত্ব উদ্ভিদ ও প্রাণীর সুপ্রজননে প্রয়োগ করা হয়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ন্ত্রিত যৌন প্রজননে ঘটিয়ে বিভিন্ন বৈষম্যের বংশধর সৃষ্টি করে। এদের মধ্যে যে অনেক কিছু বলছে, আসলে এগুলো দরকার নেই, এখান থেকে এগুলো দরকার নেই। শস্য উৎপাদনের পদ্ধতি প্রয়োগ করা হয়। আমরা এখন ডিএনএ অনুলিপন কিন্তু পড়ে ফেলছি, ডিএনএ রেপ্লিকেশন ওই দিন পড়ছিলাম কিছুটা। আমরা দেখি যে ডিএনএ রেপ্লিকেশন যা পড়ছিলাম তা কি এখানে আছে কি না। ওই দিন আমি পড়ছিলাম, পড়ার সময় বলছি। আজকে আমরা তার আগে গ্রাফিক্সটা দেখে নিব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো, আমরা তোমাদেরকে আমি দেখাই যে এখান থেকে আসলে সিকিউ কেমনে আসছে। আর যারা অবশ্যই ইয়াতে আসো সিক্রেট গ্রুপ আছে, তাদের তো আমি এগুলো দিয়ে দিব। ওইটা সবার জন্য ফ্রি, ওইটা সবার জন্য, 11 নাম্বারটা সবার জন্য দিয়ে দিছি। দেখ এটাতে কি লিখছে, কোশ্চেন সলভ করি আমরা। উল্লেখিত তথ্যের আলোকে, তাহলে এটা একটা চিত্র পি, এটা একটা ক্রোমোজোম বোঝাইছে। চিত্র কিউ একটা চার্ট দিছে। এখানে কি বলছে, মেন্ডেলীয় তথ্য অনুসারে বড় হাতের টি দিছে লম্বা, 2টা খাটো হাতের টি দিছে বৈশিষ্ট্য লিখছে। তাহলে এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ খাটো। উদ্দীপক তথ্যের আলোকে কিউ এর বৈশিষ্ট্যগুলো কি অনুপাতে F2 উদ্ভিদ প্রকাশ পাবে তা বর্ণনা করো। এই যে দিন শেষে এই কথাটাই লিখছে। প্রথমে আমরা লম্বা নিলাম, এদের মধ্যে গ্যামেট সৃষ্টি করলাম। তো তোমরা এত কিছু করিও না বাবা, আমি যেটাতে লিখছি এভাবে লিখবা। কিভাবে লিখবা আমি আবার লিখে দিচ্ছি। এখানে প্রথমে লিখবা এভাবে লিখবা, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবা। জিনোটাইপ কেমন? জিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ লম্বা, বা লম্বা লিখতে পারো। ক্রস মানে সংকরায়ন। বিশুদ্ধ খাটো। এখন তাদের ফিনোটাইপ লিখব। তাহলে বিশুদ্ধ জিনোটাইপ কি? টি বড় হাতের ইন্টু টি ছোট হাতের। এরপর লিখবো হচ্ছে কি গ্যামেট। কি সৃষ্টি? গ্যামেট বা জনন কোষ। গ্যামেট কি হইতে পারে? বড় হাতের টি দুটোটাই। এখন এগুলো গোল গোল করে দিলে ভালো। আর ছোট হাতের টি। এখন এদের মধ্যে কি করাবো? F1 যৌন। এখানে লিখবো F1 যৌন, মানে F1 জেনারেশন। আমরা এবারে ক্রস করে এটার সাথে এটা দিব একটা, এটার সাথে এটা দিব একটা, দেন এটার সাথে এটা দিব একটা, এটার সাথে এটা দিব একটা। যৌন বর্গীয় দন্ত নস্কান্ন যৌন। তাহলে কি হইলো এখানে? একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা বড় হাতের, একটা ছোট হাতের। এইভাবে লিখবো কি? এখানে লিখতে পারি আমরা সবগুলো লম্বা। এখন লিখবো হচ্ছে এভাবে লিখবো যে F1 যৌনুর মধ্যে স্বপরাগায়ন। কোন পরাগায়ন? স্বপরাগায়ন। তাহলে আমরা লিখবো এভাবে, একইভাবে এখন আবার সেম কি লিখবো? জিনোটাইপ। কি লিখবো? জিনোটাইপ হচ্ছে কি লম্বা। এটাও লম্বা, যেহেতু দুইটাই সবগুলোই এখানে লম্বা না, F1 এর সবগুলো তো লম্বা, তো এখানে দুটোটাই লম্বা লিখতে হবে। লম্বা লিখলাম। তারপর লিখবো ফিনোটাইপ। কি? বড় হাতের ছোট হাতের। এরপর লিখবো গ্যামেট লিখবো হচ্ছে টি বড় হাতের, টি ছোট হাতের একটা, টি বড় হাতের, টি ছোট হাতের একটা। দেন লিখবো হচ্ছে F2 যৌন। কি? বড় হাতের টি 2টা, আর একটা হচ্ছে বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি। এতক্ষণ পর আসছে। তাহলে এগুলো সবগুলো কি লম্বা, আর এটা হচ্ছে কি খাটো। তাহলে লম্বা অনুপাত খাটো সমান 3:1। আচ্ছা সমস্যা নাই, ক্লাস রেকর্ড তো করতেছি। গত ক্লাসে রেকর্ড করে দেখলাম হচ্ছে অর্ধেকে সাউন্ড নাই।
আল্লাহ এতটুকু পড়াইতে এতক্ষণ গেছে গা। এখন আমি যদি তোদের জিজ্ঞেস করি একটা প্রশ্ন, এগুলো হচ্ছে পরীক্ষা এভাবে আসে, এর মধ্যে এমসিকিউতে যায়, আসছে কিনা দেখি। মিস করছো সমস্যা নাই, এতটুকু পর্যন্ত এখন দেখতে থাক। আছে এখানে, এই যে এটা আছে এখানে। কোশ্চেন একটা সলভ করাচ্ছি আমি, এটা বুট কোশ্চেন। সেটা কি, রফিক বংশগতির বিষয়টি পরীক্ষা করার জন্য তার বাগানে একটি লম্বা একটি খাটো শিমের মাধ্যমে সংকরায়ন করলো। অন্য কোনো পরাগরেণু আসতে যদি না পারে সেজন্য যথাযথ ব্যবহার। এখন এখানে যে লিখছে লম্বা আর একটা লিখছে খাটো, এখন আমি কি বিশুদ্ধ লম্বা ধরবো নাকি বিশুদ্ধ খাটো ধরবো? বিশুদ্ধ লম্বাই ধরবো। আমাদের বইয়ে বিশুদ্ধ লম্বা নিয়ে কোনো কথা নেই। তো প্রথমবারে যখন ধরি তখন আমরা বিশুদ্ধ লম্বাই ধরে ফেলবো। আমাদের বইয়ে বিশুদ্ধ নিয়ে লিখে নেই, বাট নিয়ম হচ্ছে বিশুদ্ধটা বলা। প্রথম বংশধরে কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে দেখি বলতো। প্রথম বংশধরে সবাই কি হয়েছে? লম্বা। তাহলে 100 বা কি? আচ্ছা, কার যেন আওয়াজ হয় দেখি। খাটো কেমনে আছে? আমরা খাটো কই পাইলাম? প্রথম বংশধরে যাই, প্রথম বংশধরে তুই খাটো কই পাইছিস? এই যে প্রথম বংশধরে খাটো কই পাইছিস? সবগুলোই কি? তাহলে 100 বাকি কি? দ্বিতীয় বংশধরে কয়টা লম্বা কয়টা খাটো? তাহলে কত পার্সেন্ট লম্বা? আরে পার্সেন্ট, তাহলে 75 ভাগ হচ্ছে লম্বা আর 25 ভাগ হচ্ছে খাটো। আর যদি আমি বলি বিশুদ্ধ লম্বা কত পার্সেন্ট? বিশুদ্ধ লম্বা 25%। বিশুদ্ধ লম্বা কত পার্সেন্ট? আচ্ছা কেউ যদি বের করতে না পারোস যে কিভাবে আসলে পার্সেন্টেজটা বের করছিস? শুধু লম্বা, হ্যাঁ। আচ্ছা আমরা ওই কিক নিয়ে একটু, অনেকে পারছো অনেকে পারস নাই, তাহলে আমি সবার জন্য শিখাই দিই। আলটিমেটলি তো জীবনে লাগবে এগুলো। এভাবে লিখবি যে আমরা এখানে 4টা পাইলাম না উদ্ভিদ, তাহলে লিখবো এভাবে 4টির মধ্যে বিশুদ্ধ লম্বা হলে লিখবি এরকম। 4টির মধ্যে লম্বা লিখলাম, যে আমি 4টির মধ্যে লম্বা লিখলাম কয়টা? 3টি। তাহলে 1টির মধ্যে কত? 3/4। 100টির মধ্যে কত? তাহলে 3 গুণ 100/4। তাহলে এখন যদি বলি বিশুদ্ধ লম্বা, তাহলে কিভাবে লিখবি? যে 4টির মধ্যে বিশুদ্ধ লম্বা 1টি, তাহলে 1টির মধ্যে 1/4। 100টির মধ্যে 1 × 100। তো এইভাবে ওকিক নিয়ম হিসাব করে, বুঝছো সবাই? আচ্ছা, এটা থাকে, আমি এখানে থাকুক। অনেকে ওকিক নিয়মটা সলভ করতে পারে না, মানে ওদের মাথায় আসে না যে এভাবে ওকিক নিয়মটা করতে হয়। এখন আসি, দ্বিতীয় বংশধরে উৎপন্ন 50 ভাগ গাছ লম্বা, এটা ভুল। 25 ভাগ খাটো সত্য। লম্বা খাটো অনুপাত এটা, তাহলে আনসার হবে কি? 2 এবং 3। আচ্ছা, গেল না, নাই একটা এখান থেকে আর কোশ্চেন করার কোনো ওয়ে নাই। আচ্ছা এইটা দেখ, 2টি বেগুনি ফুলের মধ্যে প্রজনন ঘটানো হলো। বেগুনি ও সাদা ফুল পাওয়া যায়, বেগুনি ও সাদা ফুল পাওয়া গেল। সাদা ফুল কত শতাংশ হবে? এটা কোনো বুড়ে আসে নাই, আসলে দিবে না, কিন্তু আমি বলি, ধর যখনই বেগুনি বলছে তোরা ধরে নিবি, এভাবে ধরে নিবি। কিভাবে ধরে নিবি? বেগুনি বলছে না, তাহলে আমরা বেগুনির ইংলিশ কি? তাহলে বায়োলেট দিবি। তাহলে বায়োলেট মানে দুটোটাই বড় হাতের বি। এই কাজ সাউন্ড ডাবল করতেছে। ধরে নিলাম হচ্ছে যে 2টা বড় হাতের বি, এটা হচ্ছে বেগুনি, বড় হাতের বি দুটোটা বেগুনি। আর যে আরেকটা কি, 2টাই বেগুনির মধ্যে কি করছে? ফুলের প্রজনন ঘটানো হলে, ফলে বেগুনি ফুল পাওয়া গেল। সাদা ফুল কত শতাংশ হবে? বেগুনি ও সাদা ফুল, 2টি বেগুনি ফুলের মধ্যে প্রজনন ঘটানোর ফলে বেগুনি ও সাদা ফুল পাওয়া গেল। আচ্ছা, তাইলে যদি আমি দুটোটাই কি ধরি, দুটোটাই যদি বেগুনি ধরি, আলটিমেটলি সবগুলো আবার বেগুনি হবে। তাহলে এখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা কি? এখানে আসলে বিশুদ্ধটা কথাটা লিখে দেওয়া উচিত। এই প্রশ্নটা তোরা আসলে আমার মনে হয় না এটা আনসার পারবি। আচ্ছা, আমরা সামনে যাই, যদি দেখি যে এরকম পড়া আছে তখন ওই পড়াটা পড়াবো। আপাতত এটা স্কিপ করতেছি আমি। এখানে কোশ্চেনটা দেখি, সেটা কি? যে আর লাল জবা, সাদা জবা। এই দেখ,
লাল জবা যখন বলছে দুটোটাকে বড় হাতের হাত দিলাম, সাদা জবা যখন বলছে আমি দুটোটাকে ছোট হাতের হাত দিলাম। আমি এই কথাটা এখানে বলতে চাচ্ছিলাম, কিন্তু ওরা তো কোশ্চেনগুলো উল্টায় ফেলছে। জি ভাইয়া আচ্ছা এখানে দেখ, মনে হচ্ছে বল। তাহলে যেই বৈশিষ্ট্য বলুক, আমাকে যদি বলে যে কি বলে যে মোটা, মোটা মানে কি ফ্যাট, আমি বড় হাতের দুটোটাকে ফ্যাট দিব। আর যে চিকন সেকে দিব হচ্ছে ছোট হাতের দুইটা এফ। বুঝতে পারছো সেটা? ধর বললো হচ্ছে কি বললো কালো পশম, তাহলে কি দিব বড় হাতের দুইটা বি। আর যা সাদা পশম তাকে দিব ছোট হাতের দুইটা বি। বুঝতে পারছো এতক্ষণ? এই জিনিসটা জি ভাইয়া লিখার, যে জিনোটাইপ লিখার নিয়মটা শিখতে হবে, যে কিভাবে জিনোটাইপ লিখে। এতটুকু পর্যন্ত বুঝছস তাইলে? তাহলে এখানে লিখছে কি দুইটা লাল জবা, একটা লাল জবা, তাহলে দুটোটা বড় হাতে লিখলাম। সাদা জবা, দুটোটা ছোট হাতে লিখলাম। এর মধ্যে আমরা কি গ্যামেট সৃষ্টি করবো, যেভাবে গ্যামেট সৃষ্টি করলাম, এই গ্যামেট সৃষ্টি করলাম। এদের মাঝখানে গড়ার পরে সবগুলো হবে এরকম, দেখ আর 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 সবগুলো হবে এটা। তাহলে এটা কি? এটা লাল হবে না সাদা হবে? দেখি বল। লাল হবে। লাল হবে। আবার লাল এদের মাঝখানে কি ঘটাইছে? স্বপরাগায়ন। তাহলে আমি কি করব? আর 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 এদের মধ্যে পরাগায়ন ঘটাবো। করানোর ফলে কি হবে? আমার উৎপন্ন হবে কিরকম? একটা হবে আর আর, আর একটা হবে আর আর, আর একটা হবে আর আর, এবং লাস্টে যেটা সেটা থাকবে শুধুমাত্র আর। তাহলে এই তিনটা লাল, এটা হবে কি? এই তিনটা হবে লাল, এটা হবে সাদা। তা আলটিমেটলি 3:1, ওই আগের মেন্ডেলিভের যে জিনিসটা ওইটাই। এটা আমি আবার সলভ করাবো এমসিকিউ ক্লাস যখন নিব তখন আবার। এটা আপাতত আজকে পড়াইছি। তাহলে দেখ F1 উদ্ভিদে সবগুলো হবে কি? লাল। F2-তে লাল জবা হবে 3 ভাগ। গোলাপি লিখছে এখানে, গোলাপি তো হবে না, গোলাপি তো হবে না। সাদা হবে 1-3। গুড। এগুলা লাগবে না, এখানে পারবি। আচ্ছা এখানে আবার দিছে দেখ, কালো গিনিপিগ বড় হাতের, বাদামি গিনিপিগ, কালো মানে কি? ব্ল্যাক, তাহলে দুটোটা বড় হাতের দিলাম। বাদামি মানে কালো না, এই জন্য দুটোটা ছোট হাতের দিলাম। লিখলাম সবগুলো হবে কি? কালো। F2-তে হবে কি? 3টা কালো, একটা বাদামি। তাহলে মেন্ডেলিভের পরীক্ষা অনুযায়ী F2 জনিতে কালো এবং বাদামি, কালো হবে কয়টা? 3টা, এটা হবে একটা, তাহলে এটা। আর F1 জনুতে একই রকম গিনিপিগ পাওয়ার কারণ কি? F1 এ সবগুলো একই রকম পাওয়ার কারণ কি? দেখি বল কি? কারণ F1 গুলো সবগুলো জিনোটাইপ হচ্ছে এটা, ফিনোটাইপ হচ্ছে এটা, এটাকে বলে ফিনোটাইপ। সবাই এরকম না? F1 এ সবাই এরকম হবে না? আচ্ছা বুঝাই দিই। জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা বুঝছস তো? তাও আমি লিখি, যারা বুঝবি না সবার জন্য। সবাই তো এটাই হবে আলটিমেটলি। সবগুলো মিলন করলে আলটিমেটলি সবগুলো কি হবে? বি বি হবে। তাহলে দেখ এখানে কালোটা কি? কালোটা কি? প্রকট। এটা কি? প্রচ্ছন্ন। তাহলে কালো প্রকট, বাদামি প্রচ্ছন্ন। বাদামি বর্ণের জন্য দায়ী জিন নষ্ট হয়ে যায়, এটা আসলে কথা না, এটা প্রচ্ছন্ন। এখানে 1 আর 2, 48 নম্বর আনসার কি? 1 2, 48 নম্বর আনসার হচ্ছে 1 2। আচ্ছা এখানে গেল অটোজোমাল রিসেসিভ, এগুলো আমরা এগুলো মুছে দিই। আমি আবার নেক্সট যখন সলভ করাবো তখন তো অবশ্যই সলভ করাবো, রয়্যাল গাইড সলভ করাবো, তখন আরও থাকবে এগুলো। রয়্যাল অনেক আছে, আমি গত বছর একজনকে পড়াইছিলাম, দেখছিলাম। আল্লাহ আমরা ছুটি দিয়ে দিব আজকে, অনেক পড়াইছি। এটা 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 নেক্সট ক্লাসে পড়াবো, সমস্যা নেই, আমাদের এত তাড়া নেই। আজকে কিন্তু ছোট্ট টপিক, আমি অনেক পড়ে ফেলছি আসলে, কি আর করবো, তোদের এত